রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন ও নির্বাচন সহ কিছু মৌলিক সংস্কারে ঐকমত্য অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য বলছেন বিশ্লেষকরা। এছাড়াও বিদেশি ঋণ শোধ, রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকে শৃঙ্খলা ফেরানো সহ অর্থনীতিতে কিছু সফলতা ম্লান করেছে আইন শৃঙ্খলার অবনতি। প্রশাসন ঢেলে সাজাতে না পারাও সরকারের একটি বড় ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছরের স্বৈরশাসনের অবসানের পর গত বছরের এই দিনে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 3 দিন সরকারবিহীন রাষ্ট্রের সামনে তখন চ্যালেঞ্জ অনেক, বিশেষ করে জনগণের প্রতিপক্ষ বানানো পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনা ও লুটপাটের অর্থনীতিকে সঠিক পথে ফেরানো। এগুলোতে আশানুরূপ সাফল্য এলেও শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না বিশেষজ্ঞরা। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা জায়গার মধ্যে ওনাদের নজরটা ছিল খুবই কম, মানে খুবই একদম নেগলিজেবল অবস্থায় ছিল। এতে করে যেটা হয় কি, যে শিক্ষা এবং স্বাস্থ্য পৃথিবীর মধ্যে কোনো কিছুই টেকসই হয় না যতক্ষণ পর্যন্ত শিক্ষা এবং স্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়া হয়। দায়িত্ব নেয়ার পরই 5 শতাধিক দাবি দেওয়ার আন্দোলনের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। ফলে সরকারের স্থিতিশীলতা আসতে সময় লাগে অন্তত 6 মাস। পতিত আওয়ামী লীগ ও দেশ বিদেশে তাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে সরকারের সবচেয়ে বড় সাফল্য বলছেন বিশেষজ্ঞরা। ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে, এটা হলো প্রথম আমাদের প্রাপ্তির জায়গাটা। দেশে আমরা কিছু বড় পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, সেই পরিবর্তনের মধ্যে কিছু কিছু পরিবর্তন ইতিমধ্যে হয়েছে, কিছু পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার 1 বছরেও প্রশাসনকে ঢেলে সাজাতে পারেনি বলে স্বৈরশাসনের সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। সরকারের নিয়োগের ব্যাপারটা যে সম্পূর্ণভাবে তাদের মাধ্যমে হওয়া দরকার ছিল, যারা অ্যাক্টিভলি কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে গত 15 বছর। কিন্তু দেখা গেছে যে সরকার এমন কাউকে পদায়ন করেছে, এমন যারা পদে বসেছে তারাও আবার আগের সেটআপকে অনেক ক্ষেত্রে রেখে দিয়েছে 50-60%। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে প্রশাসনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আমরা প্রত্যেকটা জিনিসই সিরিয়াসলি নিচ্ছি, যে অভিযোগই উঠছে আমরা সিরিয়াসলি নিচ্ছি এবং আমরা দেখছি যে এটা কতটা মানে এই পুরো জিনিসগুলো অ্যাড্রেস কীভাবে করা যায়। জরুরি রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার এই সরকারের বাকি মেয়াদেই বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা, যার ধারাবাহিকতা নির্বাচিত সরকারের আমলেও দেখতে চান তারা। আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 বছরে বিচার বিভাগে গুরুত্বপূর্ণ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে বিতর্কিত বিচারকদের সরিয়ে দেয়া, বিচারক নিয়োগ ও মিথ্যা মামলায় হয়রানি বন্ধে আইন প্রণয়ন, মানবতাবিরোধী অপরাধের বিচার সহ নানা কার্যক্রম দৃশ্যমান। তবে বিচার কাজে গতি না বাড়া এবং বিচার বিভাগের আলাদা সচিবালয় না হওয়ায় হতাশ আইনজীবীরা। অন্তর্বর্তী সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই শুরু হয় বিচার বিভাগে পরিবর্তনের তোড়জোড়। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেয়া উচ্চ আদালতের বিচারপতিদের পদত্যাগ আর রদবদলের পাশাপাশি কমিশন করে বিচার বিভাগ সংস্কারের নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 1 বছরে মামলা জট কমানো, হয়রানি বন্ধ, বিচারক নিয়োগ সহ 9 ধরনের আইন সংস্কার করা হয়েছে। 15,000-এরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। প্রত্যাহার হয়েছে জুলাই আন্দোলনকারীদের নামে 700-র বেশি মিথ্যা মামলা। পাশাপাশি হাইকোর্ট ও আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ, ট্রাইব্যুনাল পুনর্গঠন, সারা দেশে 5,000-এরও বেশি আইন কর্মকর্তা নিয়োগ এবং সাধারণ মানুষের বিচার পেতে শক্তিশালী করা হয়েছে লিগ্যাল এইড শাখা। এতে বিচারে অনেক পরিবর্তন আসছে। প্রধান বিচারপতি যার নেতৃত্বে বিচার বিভাগ চলছে, উনি অত্যন্ত সৎ ব্যক্তি সম্পন্ন মানুষ। দলবাজি করতে যেসব বিচারপতি বা বিচারক তাদেরকে অনেকে অব্যাহতি দিচ্ছে অভিযোগে, সেটা আমি মনে করি অর্জন। এটা এক্সাম্পলের হইতে পারে ভবিষ্যতে। আইনজীবীরা বলছেন সরকার নানা উদ্যোগ নিলেও বিচার কাজে কাঙ্ক্ষিত গতি আসেনি। এছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এখনও রয়ে গেছে নানা প্রতিবন্ধকতা। তবে আগের সরকারের মতো অতটা নিয়ন্ত্রিত নয় বিচার বিভাগ। এই বিচার বিভাগ একদমই দলীয় ছিল, কমপ্লিটলি, এবং উপরের আদেশ নিষেধে এটা চলতো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। শপথবদ্ধ আওয়ামী লীগের ছিল, সেটার একটা পরিবর্তন ঘটেছে।
আর যদি প্রাপ্তি আর প্রত্যাশা পরিবর্তনের পরে রেজাল্টেন্টটা কি, সেটাতে আমি হতাশ। লক্ষণীয় যেটা এবং যেটা দুঃখজনক সেটা হলো প্রচুর পরিমাণে আপনার মিথ্যা মোকদ্দমা হয়েছে। সবচেয়ে আমাদের জন্য অ্যালার্মিং যেটা সেটা হলো যে বিশেষ করে আমি নিম্ন আদালতের কথা বাদই দিলাম, আমাদের এই যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশনে এখানে হাজার হাজার কেন আমার মনে হয় লক্ষ লক্ষ মামলা পেন্ডিং। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সত্যিকারের আলাদা করার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে জানান আইনজীবীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 1 বছরে রপ্তানি, প্রবাসী আয়, মূল্যস্ফীতির মতো সূচকে উন্নতি হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতনও ঠেকানো গেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে সবচেয়ে বেশি প্রত্যাশিত অর্থনৈতিক সংস্কার উপেক্ষিত বলে মত তাদের। যদিও অর্থ উপদেষ্টা বলছেন সংস্কার শুরু হয়েছে, যা পরবর্তী সরকারকে অব্যাহত রাখতে হবে। 3 বছরে $18 বিলিয়ন কমে গত বছর জুলাই মাসে রিজার্ভ নামে 30 বিলিয়নের নিচে। তার আগে ডলার সংকটে 1.5 বছরে টাকা দর হারায় 30 ভাগ। সেই সঙ্গে আমদানির সক্ষমতা কমায় 2 বছরে চড়া মূল্যস্ফীতি বাজারে। গত বছর জুলাই মাসে 16 বছরের মধ্যে সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় 14.10%। নামে বেনামে ঋণে খেলাপি হয় ব্যাংক খাতের কয়েক লাখ কোটি টাকা, যদিও নানা অপকৌশলে তা আড়াল করার চেষ্টা করা হয়। 2020-21 অর্থবছরের পর হুন্ডির চাপে $24 বিলিয়ন ছুঁতে পারেনি প্রবাসী আয়। অর্থনীতিবিদরা বলছেন, আওয়ামী শাসনের শেষ কয়েক বছর অর্থনীতির মূল সূচকগুলো নিম্নমুখী ছিল, যার কয়েকটি ইতিবাচক ধারায় ফিরেছে গত 1 বছরে। রপ্তানি খাত, রেমিটেন্সে আমরা একটা প্রবৃদ্ধি দেখেছি, মূল্যস্ফীতি কমানোর একটা ট্রেন্ড আমরা দেখছি। ফরেন রিজার্ভও আমরা যেরকম একটা ফল দেখছিলাম আগের সরকারের আমলে, তাকে একটা ব্রেক দেওয়া গেছে। ব্যক্তি খাতে বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা কোনো সুস্পষ্ট কোনো কর্মসূচি দেখিনি। রাজস্ব খাতে দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনায় কর জিডিপি অনুপাত 7% ঘরে। এনবিআরের পাশাপাশি ব্যাংক, বিদ্যুৎ, জ্বালানি খাতসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে বড় প্রত্যাশা পূরণ হয়নি। বিভিন্ন সংস্কারের যে প্রস্তাবনাগুলো ছিল, আমরা গত 1 বছরে আসলে সেই সংস্কারের প্রস্তাবনা নিয়ে সরকারের মধ্যে সেরকম আগ্রহ দেখিনি এই সংস্কার প্রস্তাবনাগুলো কীভাবে বাস্তবে কার্যকর করা যেতে পারে। আমার কাছে এটা মনে হয়েছে এই জায়গাটা একটা মিসড অপরচুনিটি হয়েছে। যদিও অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদদের বক্তব্য মানতে নারাজ। তিনি বলছেন, আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে 15 বছরের বিশৃঙ্খলা, অনিয়ম 1 বছরে দূর করা অসম্ভব। কিছুটা আমরা চেষ্টা করছি সংস্কার করতে, এটা কঠিন না। 15 বছরের যে জগদ্দল পাথর, প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, প্রক্রিয়াগুলি নষ্ট হয়ে গেছে, মানুষও নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের যে সংস্কারের সংগ্রামটা কিছু কিছু করছি, কিছু কিছু আমরা রেখে যাব পরবর্তী সরকারের জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই ব্যবসার পরিবেশ উন্নয়ন সহ আর্থিক খাতের আরও সংস্কার দৃশ্যমান হবে বলে জানান নীতি নির্ধারকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের 9ম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনের 60 দিন আগেই তফসিল ঘোষণা হবে। 2025-এর 31 অক্টোবর পর্যন্ত হওয়া ভোটারদেরও চূড়ান্ত তালিকায় যুক্ত করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর সংশোধিত অধ্যাদেশ চূড়ান্ত করার পাশাপাশি এর সঙ্গে সমন্বয় রেখে আচরণবিধি চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের এই সভা। বৃহস্পতিবারের বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 ঠিক করা হলেও বাকি থাকে আরপিও চূড়ান্তের কাজ। এ নিয়ে আলোচনা চলবে বলেও জানান নির্বাচন কমিশনার। বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে এবার নতুন করে যুক্ত হয়েছে কিছু বিধান। এই আচরণ বিধিটা শুধুমাত্র কিন্তু প্রার্থী এবং দলের জন্য, কিন্তু এই এআই এর ব্যবহার তো এদের বাইরেও লোকজন করবে। অনেক এনটিটি আছে যারা এটা করবে, শুধু তো রাজনৈতিক দল আর প্রার্থীরা করবে না, দেশ থেকে করবে, দেশের বাইরে থেকে করবে। তো সেইগুলো প্রতিহত করার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি ইতিমধ্যে। অনলাইন নিবন্ধন ও পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটদান পদ্ধতি চূড়ান্ত করে ইসি। একই পদ্ধতিতে নেওয়া হবে দেশের জরুরি সেবাদাতা কর্মী ও কারাগারে থাকা মানুষের ভোট। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট।
এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে, যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি। এই রেজিস্ট্রেশন প্রসেসে একটু সময় লাগবে বিধায় এটা আমরা আগে থেকে শুরু করব। এখানে আনুমানিক 3 সপ্তাহ সময় দেওয়া হবে। বিশ্বব্যাপী আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন ভোট দেওয়ার জন্য। নির্বাচনের 60 দিন আগে তফসিল দেওয়া হবে বলেও জানান মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। খুব জরুরি না হলে নির্বাচনে ইন্টারনেট সেবাসহ ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম সীমিত করবে না কমিশন। তবে ভোটের সময় উড়ানো যাবে না ড্রোন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুতে এবার ঢাকার সঙ্গে বাড়ছে জেলা শহরে মৃত্যু। তবে আক্রান্তদের চিকিৎসা ও নিয়ন্ত্রণ চেষ্টায় যথেষ্ট প্রস্তুতি থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যন্ত্রপাতি আমদানি সহ চিকিৎসায় হাসপাতালগুলোকে প্রস্তুতির দাবি করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। বলেন, কোনো জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়লে তাৎক্ষণিকভাবে সেখানে যাচ্ছে গবেষক দল। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 23,000-এরও বেশি, আর এ পর্যন্ত মৃত্যু হয় 95 জনের। শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি 10,684 জন এবং মৃত্যু 41 জনের। মৃত্যু ও ভর্তির এ হার জুন মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবছর যে হারে বাড়ছে তা আগস্ট ও সেপ্টেম্বরে কোথায় ঠেকবে এবং মোকাবেলায় প্রস্তুতি বা কেমন, এর জবাব দেন অধ্যাপক সাইদুর রহমান। আমরা প্রিভেনশন অংশটি আসলে যাদের দায়িত্বে, আমরা দায়িত্ব এড়ানোর জন্য বলছি না, ওই অংশটাতে আসলে আমাদের কাজ করার সুযোগ কম, কিন্তু আমরা পরামর্শ দিয়েছি। আমরা প্রায় 6-5 মাস আগে আমরা যে সময় সতর্ককরণ করার কথা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিলাম। এবছর পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ বাড়াতে হবে সচেতনতা। যখন বর্ষাকাল চলে যাবে, শরৎকাল, তখন কিন্তু মোস্ট অফ দ্য প্লেসে ইউ উইল ফাইন্ড স্ট্যাগনেন্ট ওয়াটার। তখন মসকিটো ব্রিডিংটা অনেক বেশি হয় ডেঙ্গু, এবং সেই প্রকোপটা বৃদ্ধি পায়। সেই হিসাবে কিন্তু আমরা বলতেই পারি আগামী 2-3 সপ্তাহ পরে এই সংখ্যাটা অনেক বেশি হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। খুবই ক্রুশিয়াল হচ্ছে, একটা হচ্ছে পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম, একটা হচ্ছে হেমাটোক্রিট। এই দুটো আমাদের নাম্বারের মানে সংখ্যার দিক থেকে সাফিসিয়েন্ট এখন নেই, কিন্তু আমরা প্রকিউর করছি। আমরা আশা করি নেক্সট ওয়েভ আসার আগে আমরা এটা হয়তোবা যেই জায়গাগুলো মানে হটস্পট, সেই জায়গাগুলোর হাসপাতালগুলো ইকুইপ করতে পারবো। সো আমরা চেষ্টা করবো হটস্পটগুলো যদি সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেন রেসপন্ড করতে পারি। ডেঙ্গুতে এবার ঢাকার পাশাপাশি বাইরের জেলাগুলোতে মৃত্যুর হার বেশি। এখন পর্যন্ত 95 মৃত্যুর 42 জনই ঢাকার বাইরের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের কৃষি নির্ভর জেলা হলেও স্বাধীনতার পর গড়ে ওঠেনি উল্লেখযোগ্য কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। নেই আধুনিক রাইস মিল, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প কিংবা হিমাগার। এতে কৃষকরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকে। চাল ও লিচুতে ভরপুর কৃষি নির্ভর জেলা দিনাজপুর। তবে শস্য ভাণ্ডার হলেও স্বাধীনতার পর থেকে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। বছরে গড়ে ধান চাল বেচে কেনা হয় 7,500 কোটি টাকা, আর লিচু 500 কোটি টাকার বেশি। অথচ নেই কোনো আধুনিক রাইস মিল, ফল বা সবজি প্রক্রিয়াজাতকরণ শিল্প, নেই হিমাগারও। এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। 3 টার্মের 15 বছরে তারা কোনো রকম কৃষিভিত্তিক যে কলকারখানা, কৃষিভিত্তিক যে আমাদের ইন্ডাস্ট্রি, এইসব বিষয়ে তারা কোনো মাথা ব্যথা তাদের ছিল না। পর্যাপ্ত গ্যাস সরবরাহ, হিমাগার স্থাপন ও পণ্য পরিবহনের সুবিধা না থাকায় কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠেনি বলে মত ব্যবসায়ীদের। সবকিছুকে যদি একটি সুন্দর কাঠামোতে আনা যায়, তাহলে আমি মনে করি খাদ্যশস্য ভাণ্ডারের দিনাজপুর এই ধানটাকে, বিশেষ করে ঐতিহ্যগত যে ধানগুলো আছে তার পাশাপাশি বর্তমান যে প্রচলিত ধানগুলো আছে, এটা আরো বেশি সাফল্য পাবে বলে আমি মনে করি। 4 লেন রাস্তা এবং আঞ্চলিক এয়ারপোর্ট, এগুলি যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আসলে আমাদের জন্য একটা কৃষিভিত্তিক যে শিল্পকর্ম সেটা গড়ে উঠতে হবে। কৃষিকে এগিয়ে নিতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে জোর দেওয়ার তাগিদ কৃষি বিভাগের। এতে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি নিশ্চিত হবে ফসলের ন্যায্য মূল্য। অনেক ধরনের যে খাবার তৈরি হয় আমটাকে প্রসেসের মাধ্যমে, তারপরে আলুটাও হতে পারে চিপস জাতীয় কারখানা,
এই সমস্ত শিল্প ভিত্তিক কারখানা যদি এখানে কৃষি শিল্প ভিত্তিক কারখানা গড়ে উঠলে এলাকার কৃষি সমৃদ্ধ হবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবে। দিনাজপুর জেলায় আবাদি জমির পরিমাণ 2,78,417 হেক্টর। বছরে এই এলাকায় খাদ্যশস্য উৎপাদন হয় 16,82,632 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাষ্ট্রীয় পরিবহন ডাক বিভাগের মাধ্যমে আম পরিবহন সেবায় তেমন সাড়া মেলেনি। আড়াই মাসে পরিবহন হয়েছে মাত্র 300 ক্যারেট আম। ব্যবসায়ীরা বলছেন, প্রচার ও প্রস্তুতির ঘাটতির কারণে জনপ্রিয় হয়নি সেবাটি। এখন কুরিয়ার ব্যবহার করছেন ব্যবসায়ীরা। ডাক বিভাগ বলছে, জনবল ও গাড়ির অভাবেই বাণিজ্যিকভাবে কার্যকর হয়নি সেবাটি। এবার মৌসুম শুরুর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত সময়ের মধ্যে কম খরচে বিভিন্ন জেলায় আম পরিবহনের ঘোষণা দেয় ডাক বিভাগ। ঢাকা সহ উত্তরাঞ্চল ও দক্ষিণের 25 জেলায় 24 ঘন্টার মধ্যে এবং চট্টগ্রাম, সিলেট সহ 21 জেলায় 48 ঘন্টায় আম পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। তবে আমের মৌসুমের 2/3 কেটে গেলেও ডাক বিভাগের সেবায় সাড়া মেলেনি। ব্যবসায়ীরা বলছেন, প্রচার ও প্রস্তুতির অভাবে সেবাটি জনপ্রিয় হয়নি। কুরিয়ার সার্ভিসে প্রতি কেজি আম পাঠাতে 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত খরচ হয়। প্রচারণা নাই, অনলাইনেও কোনো প্রচারণা নাই, কোনো রাষ্ট্রীয় টেলিভিশনেও কোনো প্রচারণা নাই। আমাদের এখানেও তারা কোনো ধরনের লিফলেটও বিতরণ করে নাই। কুরিয়ারওয়ালা তো ইচ্ছে মতো দাম কাটে, কখন বলে 12, কখন বলে 10, কখন বলে 15, এর বাইরে ঢাকার বাইরে এত টাকা, ঢাকার মধ্যে এত টাকা, বিভিন্ন রকম কলাকৌশল অবলম্বন করে। ডাক বিভাগ বলছে, স্পিড পোস্ট সেবার মাধ্যমে প্রতি কেজি আম পাঠাতে খরচ হবে 10 টাকা এবং পরবর্তী প্রতি কেজির খরচ 5 টাকা করে। তবে পর্যাপ্ত জনবল ও গাড়ি না থাকায় বাণিজ্যিকভাবে কার্যকর হয়নি সেবাটি। 18 জুলাই পর্যন্ত 2 উপজেলা থেকে পাঠানো হয়েছে মাত্র 300 ক্যারেট আম। স্পেশালি আম স্পিড পোস্টের মাধ্যমে আম প্রেরণের জন্য অতিরিক্ত জনবল বা অতিরিক্ত গাড়ি ব্যবস্থা করা হয়নি, যার কারণে আমরা কমার্শিয়ালিভাবে উদ্যোক্তাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে পারি নাই। আমাদের ডিপার্টমেন্ট আরও কোনো উদ্যোগ গ্রহণ করে এক্সট্রা কোনো গাড়ি সরবরাহ দেওয়ার ব্যবস্থা করতে পারত, হয়তো এই জিনিসটা আরও বৃদ্ধি পেত এবং কমার্শিয়ালি আমটা সরবরাহ দেওয়া সম্ভব হতো। এই বছর জেলায় 3 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এর মধ্যে 1/4 আম পরিবহন হয়েছে কুরিয়ার সার্ভিসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরের বীরগঞ্জে ব্যক্তি মালিকানাধীন গুদাম থেকে আনসারের জন্য বরাদ্দ 533 বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোম ট্রেডার্স নামের প্রতিষ্ঠান থেকে এসব চাল জব্দ করা হয়। খাদ্য নিয়ন্ত্রক জানান, 3 অগাস্ট আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে 22 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। এই বরাদ্দের 16 মেট্রিক টন চাল টাঙ্গাইলের আমিনুল ইসলামের কাছ থেকে বীরগঞ্জের ব্যবসায়ী জামিনুর রহমান কিনে গুদামে মজুদ রাখেন। পরে বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোম ট্রেডার্স গুদাম থেকে অভিযান চালিয়ে তাদের চালের বস্তাগুলো জব্দ করা হয়। 4 মাস পর দেশে আবারও বেড়েছে খাদ্যপণ্যের দাম। জুলাইতে 0.17 পয়েন্ট বেড়ে খাদ্য মূল্যস্ফীতি এখন 7.56%। আর দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.55%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত 2-3 বছর ধরে অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সুদের হার বাড়িয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে বেশ কিছু নিত্যপণ্যে শুল্ক কর কমিয়ে দেয় সরকার। এতে কিছুটা কমলেও জুলাইয়ে এসে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। বিবিএসের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি 0.17% বেড়ে দাঁড়িয়েছে 7.56%। জুনে যা ছিল 7.39%। এছাড়া জুনে সার্বিক খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.37% থাকলেও জুলাইয়ে 0.01% বেড়েছে। চাল, তেল, সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ায় জুলাইয়ে বেড়েছে মূল্যস্ফীতি।
তবে 2025-26 অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতিকে 6.5% মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করে সরকার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রী রুশনারা আলী। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। রুশনারা পূর্ব লন্ডনে তার বাড়িটি বিক্রির কথা জানিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই বর্তমান ভাড়াটিয়ার সাথে চুক্তি শেষ করেন। তবে বিক্রির বদলে 700 পাউন্ড বাড়িয়ে বাড়িটি আবারও ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও রুশনারা নিজেই এ ধরনের কাজকে ভাড়াটে অধিকার বিলের অধীনে অবৈধ বলে ঘোষণা দেওয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে রুশনারাকে পদত্যাগ করার আহ্বান জানান বিরোধী দলের নেতারা। পরে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে নিজ পদ থেকে পদত্যাগ করেন রুশনারা আলী। বাংলাদেশি বংশোদ্ভূত 5 বারের ব্রিটিশ এমপি তিনি। এই ছিল বিরতিহীন সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।